শেখ হাসিনা ভারতীয় সাংবাদিক অমল সরকারকে তিনি একটা সাক্ষাৎকারে, যেটা আওয়ামী লীগের যে ফেসবুক পেজ আছে সেখানে থাম্বনেইল করা হয়েছে মৃত্যুদণ্ডের পরোয়া নেই, এ বছরই দেশে ফিরবেন শেখ হাসিনা। এরকম কোনো বার্তা আপনারা পেয়েছেন, বা কিভাবে ফিরবেন এই বছর দেশে, সেরকম কোনো বার্তা দলের মধ্যে আছে জানেন? না, জননেত্রী শেখ হাসিনা যেভাবে ফিরুক ফিরুক, এটা তো সবাই চায়, কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে ফিরুক এটা তো কেউ চায় না বলে। আচ্ছা, তার মানে আগে ভাগে বলে যদি সামারি করে, রিফাইন্ড আওয়ামী লীগের কোনো প্রক্রিয়া নাই? নো, আচ্ছা, ইম্পসিবল। আচ্ছা, স্পষ্ট। আপনি বলছেন যে মানে আওয়ামী লীগের ফেরার বিষয়ে বলছেন যে সেখানে শিরিন শারমিনের নেতৃত্ব, আসলে তার একাডেমিক কোয়ালিফিকেশন নিয়ে কোনো প্রশ্ন থাকলেও নেতৃত্ব নিয়ে প্রশ্ন থাকতে পারে এখানে। হ্যাঁ, তাহলে আমার প্রশ্নটা হচ্ছে এটা, যে তাহলে ওই নেতৃত্ব দেবার জায়গায় এখন কে আছে আপনার বিবেচনায়, বা কেউ কি আছে? এবার আপনাকে আমি বলছি, বিএনপি, জামাত, এনসিপি সবাই মিলেও যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, এটা প্লিজ কেটে দিবেন। যদি নিষিদ্ধ করে, তাতে কি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যায়? এটা কি হতে পারে? আপনি পৃথিবীর যেখানেই যাবেন, আপনার জাতীয় সঙ্গীতটা তো বাজবে। আপনি রাষ্ট্রপ্রধান হিসেবে যান, সরকার প্রধান হিসেবে বাজবে না? আপনি রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান হিসেবে যান, একটা প্রোটোকলের মধ্যে দিয়ে তো অন্য কোনো দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান সাথে দেখা হবে। তাদের অনাদিকাল পর্যন্ত, যতদিন বাংলাদেশের ব্রিফ সামনে দেওয়া হবে, এই ৭১ সালের যুদ্ধের যে সত্যতা, তাকে একটা বিল পাস করলেন হাসতে হাসতে, খেলতে খেলতে। এখন আসলে বিল করে নিষিদ্ধ করা হয়েছে কিনা সেটা চিন্তা করার থেকেও আওয়ামী লীগের চিন্তা করা উচিত যে আওয়ামী লীগ নিজ শক্তিতে প্রজ্বলিত হতে চায় কিনা। শিরিন শারমিনকে যদিও পদত্যাগ করানো হয়েছে জোর করে বা আপোষে, আমি জানি না, পদত্যাগ করানোর পরে তাকে সুস্থ স্বাভাবিকভাবে একটা ভিআইপি কায়দায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে একটা জায়গায় রেখে দেওয়া হয়েছিল, সো দ্যাট যতটুকু কনস্টিটিউশনাল মিসক্যারেজ হয়ে গেছে। এতদিনই রেখে দেওয়া হয়েছিল নাকি ঠিক সেই কটা সময়, মানে 626 জনের তালিকার মধ্যে যখন এতদিন? না, আচ্ছা, মানে এতদিন তিনি প্রোটেকশনে ছিলেন। আমাকে পুরো বলতে হতো না, হ্যাঁ পুরা সময়টা এতদিনই ছিলেন। এবং এগুলো তো অনেকটা রেলগাড়ির মতো, আপনার একবার মোমেন্টাম তৈরি হলে আপনি ব্রেক টান দিলেন, দাঁড়ায় গেল, সাইকেলের ব্রেক না তো, এটা তো লাইক রেলগাড়ি। এগুলো বড় বড় সিদ্ধান্ত। তো এখানে যেটা হয়েছে যে সাংবিধানিক যেটুকু মিসক্যারেজ হয়ে গেছে 5ই আগস্ট পরবর্তী এবং 5ই আগস্ট পূর্ববর্তী সময়ে, সেই মিসক্যারেজটা বেড়ে গিয়ে যাতে কোনো বিপ্লবী সরকার বা নতুন কোন স্ট্রাকচার যেটার সাথে বিএনপি পরিচিত না, এই ধরনের কোনো কিছু যাতে না হয়, সেজন্যই কিন্তু মূলত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এবং স্পিকার শিরিন শারমিনকে একেবারে যত্ন করে আলাদা করে রাখা। একটা জিনিস খেয়াল করবেন, আমরা আবেগী মানুষ। জনাব শিরিন শারমিন, ওনার বিরুদ্ধে কোনো মামলা তো আসলে নাই, যেটা মামলা ছেড়ে মিথ্যা মামলা, কোনোদিন তার কোনো অনিষ্ট হোক, এটা তো আমি চাই না। কিন্তু বাস্তবতা কি, যে আজকে তাকে যদি স্বাভাবিক জীবনে ফিরে আসতে হয়, তাহলে যারাই, যেই কুশীলবরাই যেভাবেই তাকে আড়ালে রেখেছিলেন, তাদের কি কোনো উপায় আছে ওই জুলাই অগস্টের মামলায় গ্রেপ্তার করে তাকে জামিন না দেওয়া ছাড়া? সুতরাং খুব বেশি রিড করার প্রয়োজন নাই। ইট ইজ জাস্ট পার্ট অফ দ্য ডিল। তার সাথে যে ডিল হয়েছিল তার সহযোগিতার জন্য, সেই জায়গাটাই এখানে এসেছে। আরেকটু স্পষ্ট হতে চাই আশিক রহমান, আপনি হয়তো পরে আরেকটু কন্টিনিউ করবেন এই প্রসঙ্গে, কিন্তু স্পষ্ট হতে চাই সেই কুশীলব কারা, সেই ডিলটা কি, আপনি যে ডিলের কথা বলছেন সেই ডিল। আমি আপনাকে সহজ উত্তর দিতে চাই। ধরেন আওয়ামী লীগের সাথে কেউ বিশ্বাসঘাতকতা করলো, তার নামে জুলাই আগস্টের মামলা আছে, তিনি বিশ্বাসঘাতকতা করার পরে স্বাভাবিক জীবনে ফিরে যেতে চান, তাকে আপনি একদিনের জন্য যদি জেলে না নেন, তাকে যদি আপনি জামিন না দেন, সে ফিরবে কিভাবে? এটা একটা উদাহরণ বললাম, এটাকে আপনার অত সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। সো হোয়াট আই এম ট্রাইং টু টেল ইউ, যে আপনি 2 বছর ধরে একজন লোককে ভিআইপি কায়দায় যদি রেখেও দেন, তাকে যদি এখন ছেড়ে দিতে হয় যে ঠিক আছে ভাই যান, আপনার কাজ আপনি করছেন, ধরলাম আসসালাম আলাইকুম বা ওয়ালাইকুম আসসালাম, যেটাই আপনি বলেন, তাকে তো আপনাকে জেলে নিতে হবে। জেলে নিয়ে জামিন প্রার্থনা করে জামিন দিয়েই ছাড়তে হবে, এটাই নিয়ম। আপনি তো একদম অত নগ্ন ভাবে তো আপনি পারছেন না কাউকে রিহ্যাবিলিটেট করতে। মানে যে ডিল, সেটা কি শেষ এখানে, নাকি আরেকটা যেটা শোনা যাচ্ছে, যেটি এখন ডিল, আমি একটু জি জি ডিল শেষ?
ডিল শেষ, জি। আচ্ছা, ডিল আমি শেষ জানি করছেন আপনি কি আপনি। বলবেন, এবারে ডিল আমি শেষ। জি তাহলে প্রশ্নটা করি, কারণ দর্শকেরও জানা দরকার প্রশ্নটা আসলে কি। সেটা হচ্ছে করেন। যে যেটি রিফাইন্ড আওয়ামী লীগের যে আলোচনা, যেটির বিষয়ে সেই যে হাসনাত আব্দুল্লাহ বলেছিলেন, এনসিপি নেতা বর্তমান সংসদ সদস্য, যে সেনা প্রধান তাকে ডেকেছিলেন, তিনি সার্জিস গিয়েছিলেন, তখন রিফাইন্ড আওয়ামী লীগের বিষয়ে তাদেরকে চাপ দেওয়া হয়েছে এবং প্রস্তাবের মধ্যে পরবর্তী তিনি ফেসবুকে লিখেছিলেন যে সাবির হোসেন চৌধুরী এবং শিরিন শারমিন চৌধুরী, এই দুজনের নাম, সাথে ব্যারিস্টার তাপসের নাম অবশ্য ওই স্ট্যাটাসে তিনি লিখেছিলেন, মানে ইনাদের নাম চিন্তা করা হচ্ছে বা পরিকল্পনার মধ্যে আছে। এবং এই সাবির হোসেন চৌধুরী এবং শিরিন শারমিন চৌধুরীর ক্ষেত্রে অনেকটা একই রকম দেখলাম আমরা ঘটনা। বাকি আওয়ামী লীগ নেতাদের জামিন হয় না, শুধু গ্রেপ্তারি হন। ইনারা গ্রেপ্তার হলেন এবং দ্রুত একটা জামিনের প্রক্রিয়ার মধ্যে বেরিয়ে আসলেন। ফলে সেটি কি একটা বাস্তবতার দিকে যাচ্ছে? মানে আচ্ছা, প্রথম কথা, রিফাইন্ড আওয়ামী লীগ or non-refined Awami League. There is no such thing at this moment. There is only one Awami League, and that is নিষেধাজ্ঞা প্রাপ্ত আওয়ামী লীগ। সুতরাং যতক্ষণ ওনারা সংসদে এই আইন পাশ করলেন যে আওয়ামী লীগ তার রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না, ইন দ্য মোড অফ সাসপেনশনের ভাষায় যারা বিলটা পাশ করলেন, যতক্ষণ ওটা বলবৎ থাকবে ততক্ষণ নন রিফাইন্ড অথবা কোনো ফর্মের আওয়ামী লীগ প্রশ্ন আসে না। এখানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমি আশা করি আমার নেতা কর্মীরা বুঝতে চাবেন, বিদেশি শক্তি প্রয়োজন প্রাসঙ্গিক, যারা হেজিমনি নিয়ন্ত্রণ করে তারা প্রাসঙ্গিক, খুবই প্রয়োজন। হেজিমনি বলতে বোঝায় বড় বড় ব্যবসায়ী, সাবেক আমলারা, সাবেক সেনা কর্মকর্তারা, হ্যাঁ, বড় বড় ট্রেড ইউনিয়নের নেতারা অবশ্যই প্রয়োজন। কিন্তু ভাই বোন, আপনাদেরকে রিয়েলাইজ করতে হবে, আওয়ামী লীগকে আওয়ামী লীগের শক্তি দিয়ে আওয়াজ করে এই নিষেধাজ্ঞা উঠিয়ে তার জায়গায় দাঁড়াতে হবে। পয়েন্ট ব্ল্যাঙ্ক, সিম্পল অ্যানালিসিস আমি আপনাকে বলে দিলাম। কিন্তু সেটি আওয়ামী লীগকে করতে হবে। আওয়ামী লীগকে কি করতে হবে সেটি আপনি বলছেন, কিন্তু এখানে রিফাইন্ড আওয়ামী লীগের প্রক্রিয়া চলছে কিনা সেই সম্পর্কে জানেন? আমি বলছি আপনাকে, কোনো প্রক্রিয়া চলছে না, চলবে না। আমি বলে দিচ্ছি, কোনো প্রক্রিয়া নাই রিফাইন্ড আওয়ামী লীগ, ফালতু বাজে কথা। সাবির হোসেন চৌধুরী সাহেব পলিটিক্যালি যথেষ্ট এক্সপোজ লোক, উনি বহুবার সরাসরি ভোটে নির্বাচিত সংসদ সদস্য হয়েছেন। তিনি মির্জা আব্বাসের মতো একজন প্রথিতযশা বিএনপির রাজনীতিবিদ, তার সাথে ভোট রাজনীতি বলুন, এলাকার রাজনীতি বলুন করে একটা খুব মোটামুটি প্রতাপশালী শক্তিশালী জায়গায় আছেন। এই বাস্তবতা অস্বীকার করার কোনো সুযোগ নাই। বাংলাদেশের খেলাধুলার প্রাঙ্গণ থেকে ব্যবসা বাণিজ্য বিভিন্ন জায়গায় তার একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, এ নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নাই। শুধু তাই না, তিনি নিজে কারাবরণ করেছেন একেবারে বিরোধী দলের রাজনীতিতে, একেবারে বিরোধী দলের রাজনীতি, এবং দীর্ঘদিন কারাবরণ করে সেই কারাবরণের পরে আইনি মোকাবেলা করে আওয়ামী লীগের নেতা কর্মীদের আন্দোলন, শেখ হাসিনা তারপর ব্লেসিং ছিল, ওনার ডাকে আন্দোলন হয়েছে, তার মধ্যে দিয়ে তিনি বেরিয়ে এসেছেন। ওনার আওয়ামী নেতৃত্বের জায়গা আর পাশাপাশি আপনি শিরিন শারমিন ম্যাডামের নেতৃত্বের জায়গা যদি কম্পেয়ার করতে চান, এটা হয় না। শিরিন শারমিন ম্যাডাম ডেফিনেটলি খুবই ভদ্র মানুষ, খুব ভালো মানুষ, অমায়িক মানুষ। তিনি প্রথম হয়েছেন মেধা তালিকায়, জীবনে কোনো দ্বিতীয় হননি, সব ঠিক আছে, কিন্তু পড়ালেখায় তো উনি ফার্স্ট ক্লাস ফার্স্ট, কোনো সন্দেহ নাই। এখন রাজনীতি, যেই রাজনীতি এখন প্রয়োজন এই সংগ্রাম আন্দোলন মোকাবেলা করার জন্য, সেই রাজনীতিতে আসলে উনি কোন ডিভিশন পেয়েছেন বা পাবেন এটা বিচার্য বিষয়। তার থেকেও বড় কথা, আপনাকে আবারও আমি বলতে চাই যে ঢাকার উপরে যতক্ষণ না আমাদের নিয়ন্ত্রণ তৈরি না হবে, চট্টগ্রামের উপরে যতক্ষণ না আমাদের নিয়ন্ত্রণ তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত আসলে সত্যিকার অর্থে মাঠের রাজনীতি করে আমাদের যে সংগ্রামের যে শক্তি সেটা প্রদর্শন করতে পারা একটা দুরূহ ব্যাপার হয়ে যাবে। সেই জায়গা থেকে জনাব শিরিন শারমিন, তার বাড়ি নোয়াখালী, সেখান থেকে পীরগঞ্জের, উনি প্রথমে সংরক্ষিত আসনে এমপি, পরবর্তীতে যে নির্বাচনগুলো আপনারা বিতর্ক তোলেন, আমরাও মাঝে মাঝে বলতে চাই যে হ্যাঁ একটু ভালো নির্বাচন হতে পারতো, সেই সব নির্বাচনে তিনি নির্বাচিত হন আওয়ামী লীগের নেতা কর্মীদের বেঁচে থাকার জন্য বা প্রিভেল করার জন্য বা প্রজ্বলিত হওয়ার জন্য। সেই জায়গায় উনি কতটুকু নেতৃত্ব দিতে পারবেন আমি খুব মানে আই ডোন্ট নো, আমি বলতে চাই না। সেই জায়গা থেকে আপনি যত হাইপোথিসিস আজকের অনুষ্ঠানে আমার সামনে উপস্থাপন করার চেষ্টা করবেন, প্রত্যেকটাকে আমি নালেন পূর্ণ অনেক কিছু, যেমন যেগুলোর উদাহরণ দিচ্ছিলেন সেগুলো আসছে না, কিন্তু এর মধ্যে আবার অনেক কিছু চলে আসে। যেমন এত কিছু পাস হচ্ছে না, আপনি বলছেন এগুলো নিয়ে তো কোনো আইন সংসদে কথা হচ্ছে না, কিন্তু আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে একদম বরঞ্চ শক্ত করে আরো, আমার অনুষ্ঠানে এই মাসুদ কামাল সাংবাদিক বলছিলেন যে কালো আইনকে আরো অমোচনীয় কালো করা হয়েছে। আপনারা যে কালো আইনটি করেছিলেন সেটিকে অমোচনীয় কালো করা হয়েছে। বিএনপি তো শুরুতে বলেছিল যে করা হবে না, বা তারা নিষেধাজ্ঞা
পক্ষে না। ডক্টর ইউনূস তাদের রেফারেন্স দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকারও দিলেন যে বড় দল যেহেতু চায় না অতএব আমরা এটা করব না। কিন্তু তারপরে ওই হাসনাত আব্দুল্লাদেরই একটা নাটকের মতো অবস্থা, যেটি মাসুদ কামালের বক্তব্য থেকেই আমি বলছি, তারপরে নিষিদ্ধ হয়ে গেল আওয়ামী লীগের রাজনীতি বা আওয়ামী লীগের কর্মসূচি। এখন সেটিকে মানে বরাবরই এটা বলে আসা বিএনপি এখন সেটাকে কেন শক্তপোক্তভাবে সংসদে পাশ করলো বলে আপনি মনে করেন? আচ্ছা, এখানেই তো আপনাকে বলতে চাচ্ছি, প্রথম কথা হচ্ছে এটা হিস্টোরিক ব্লান্ডার। তারেক জিয়া সাহেব নিশ্চিত করেছেন যে আগামী দিনে এই বিএনপি আওয়ামী লীগ একদম কর্নার হয়ে যাবে, সাইডে পড়ে যাবে। 12টা বাজিয়ে দিয়েছেন এটা করে। 2 নাম্বার কথা হচ্ছে যে এই কথাগুলো, উদাহরণগুলো আপনাকে দিয়ে আসলাম, এগুলো সবই আলাপ আলোচনা হতো, সমস্যাগুলো সমাধান হতো যদি বেঁচে থাকার অন্তিম চেষ্টায় বিএনপি এবং আওয়ামী লীগ লিপ্ত না হতো। রাজনৈতিক ভাবে বেঁচে থাকাই যেহেতু একমাত্র উদ্দেশ্য, তাই কিভাবে কে কারে গুতাবে, কিভাবে কে কারে ধ্বংস করবে, কিভাবে কে কারে নিষেধ করবে, নিষেধাজ্ঞা দিবে, এই খেলাতেই আমরা মত্ত। সুতরাং ভালো কোনো চিন্তা আপনি আর আশা করতে পারবেন না। এই বিল করার মধ্যে দিয়ে এটা আরো নিশ্চিত হলো। আচ্ছা, গেল। আর 3 নাম্বার হচ্ছে জনাব তারেক জিয়া বা সালাউদ্দিন সাহেব বা মির্জা ফখরুল ইসলাম সাহেব, ওনারা সকলে যদি এই কথা বলে থাকেন যে বড় দল, মানে ওনারা যদি বলে থাকেন যে নিষেধাজ্ঞা করবেন না, আজকে কেন নিষেধাজ্ঞা আসলেন? কারণ দে আর নট শিওর তারা টিকতে পারবেন কিনা, তারা জামাতি ইসলামী এনসিপির ধাক্কাটা সামলাতে পারবেন কিনা, দে আর নট শিওর। যার দরুন বাধ্য হয়ে তাদেরকে ঠান্ডা করার জন্য এই জায়গা পর্যন্ত গিয়েছে। আপনাকে আমি এর আগেও বলেছি যে 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে আমাদের অবস্থানের জায়গাটা একেবারেই কৌশলগতভাবে খুব কার্যক্ষম কোনো কিছু ছিল না। ভুল সঠিক ওইসব জায়গায় যাব না, এটা কৌশলগতভাবে আমাদেরকে কোনো কিছু দেয়নি। আমাদের এই 2012 সালের নির্বাচনে আমাদের যে অবস্থানটা ছিল, যদি আমরা আরেকটু চিন্তা ভাবনা করতাম, মানে একা একা সিদ্ধান্ত না নিয়ে যদি আরো প্রাজ্ঞ কিছু মানুষকে নিয়ে হয়তো যে সিদ্ধান্তগুলো আমরা নিতাম, তাইলে আপনি দেখতেন হয়তো বিএনপির উপরে চাপটা থাকতো না। আমি জানি না, আমি তো ভবিষ্যৎবাদী করতে পারি না, বাট আমার কাছে মনে হয়েছে যে আপাতত ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধের যে চাপ, অর্থনীতি একেবারে ভঙ্গুর অবস্থায় সেই চাপ, আরেকদিকে জামাত ইসলামী এনসিপির চাপ, ভারতের অসহযোগিতার একটা সম্ভাবনা বা চাপ যেটা বিরাজমান সত্য ছিল, অসহযোগিতা করছিল, সবকিছু মিলিয়ে, প্লাস আওয়ামী লীগ বড় দল, অস্বীকার করার কোনো সুযোগ নেই, আওয়ামী লীগেরও চাপ, সব চাপ মিলিয়ে তারা হিসাব করেছে কোন চাপটাকে এখন প্রশমিত করলে আগামী দিনে একটু স্বস্তি মতো দেশ চালানোর চেষ্টা করা যেতে পারে। সেই জায়গা থেকে হয়তো বা তারা এই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এটা ডিজাস্টার হয়েছে। এটা বাংলাদেশের মানে রাজনীতিকে আর শান্ত, এখন এই ডিজাস্টার আওয়ামী লীগ মোকাবেলা করবে কি করে? বাংলাদেশের স্বাধীনতার সবচেয়ে পীড়াদায়ক, বলছি বাংলাদেশের রাজনীতির সবচেয়ে পীড়াদায়ক যে কয়েকটা ঘটনা, তার মধ্যে একটি ঘটনা হচ্ছে জাসদ, একেবারে ডুবিয়েছিল বাংলাদেশকে, আজকেও তার মানে মাসুল আমাদেরকে দিতে হচ্ছে। 2, জামাতি ইসলামের রিহ্যাবিলিটেশন, সেটা মাসুল আমাদেরকে আগামী দিনেও দিতে হবে। বাংলাদেশের পরিচয় হয়তো আমাদের ভুলে যেতে হবে, এটা বাস্তব। হ্যাঁ, জাতীয় সঙ্গীত বাজে দাঁড়ায় না, কি একটা আশ্চর্য ঘটনা। পরিষ্কার ভাবে বলে না যে হ্যাঁ স্বাধীনতা যুদ্ধ হয়েছে, 30 লক্ষ শহীদ, 2.5 লক্ষ আমরা সম্মান গিয়েছে, নিজের যারা রাজাকার আলবদর ছিল ওগুলাকে শহীদ বানাইতেছে। এগুলো কি? এটা কি জিনিস? এটা হাউ ক্যান দ্যাট বি? এটা আশ্চর্য ঘটনা। দ্বিতীয় অ্যাক্সিডেন্ট, যেটা এরশাদের মতো একজন স্বৈর শাসক আমরা পেয়েছি, যে আসলে পরবর্তীতে জিএম কাদের মতো একদম সঠিক উত্তর রেখে যেতে পেরেছেন। হ্যাঁ, মানে সুস্থ ধারার আলট্রুইস্টিক রাজনীতি করতে পারার যে জায়গাগুলো, এগুলো ধ্বংসপ্রাপ্ত। ক্যান্টনমেন্ট থেকে বিএনপি হয়েছে, সে তো হয়েছে, কিন্তু সর্বশেষ এবং এর মধ্যে সবচেয়ে বড় এপিক স্টোরি হচ্ছে 21 আগস্টের গ্রেনেড হামলা। এরপরে যে ব্যবধান তৈরি হয়েছে, এটা আমরা কমাতে পারি নাই। এবং এখন যেটা হলো একদম এপিক যে ডিসিশন, সেটা হচ্ছে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা আরোপ করা। এখন এটার মধ্যে দিয়ে আমি খুব ভালো কোনো ভবিষ্যৎ দেখতে পারি না। তাও আশাবাদী মানুষ হিসেবে বলতে চাই, যদি আল্লাহর ওয়াস্তে এখন আমরা কোন বিদেশি শক্তি বা কোন বিদেশি গোষ্ঠীর দিকে না তাকিয়ে আমাদের যে লক্ষ কোটি নেতা কর্মী আছে তাদেরকে ঐক্যবদ্ধ করে যদি একটা অনবদ্য আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে পারি। শব্দটা অনবদ্য বললাম এই কারণে যে এই সংগ্রাম আন্দোলনে শুধু ফুস করে মিছিল করলেন আর ফুস করে একটা ব্যানার নিয়ে দৌড়ালেন না, এটা হতে হবে খুবই বোল্ড, আন্তরিক
একটি বহুমাত্রিক আন্দোলন বা সংগ্রামের জায়গা। অর্থাৎ এখানে সাংস্কৃতিক বিপ্লবের যেমন প্রস্তাবনা থাকবে, ঠিক একইভাবে হারিয়ে যাওয়া আওয়ামী লীগের আদর্শকে আবার তুলে ধরার ব্যাপার থাকবে, রিক্রুটমেন্টের ব্যাপার থাকবে, এবং একই সাথে ঝটিকা অবস্থান, লম্বা সময় ধরে অবস্থান, এমনকি নিজেকে ত্যাগের সামনে মুখোমুখি করে আত্মত্যাগ করার যে জায়গা, সবকিছুকে মিলিয়ে একটা বহুমাত্রিক আন্দোলন তৈরি করার ব্যাপার আছে। দুঃখজনক হইলো যে বড় বড় নেতারা যারা নেত্রীকে বলেন যে নেত্রী আপনার জান দিয়া দিব, শুধু একটা দিয়া দেখেন, তারা কেউ দেখাইতে পারবেন না 32 নাম্বার টেকানোর জন্য প্রাণ দিয়েছেন, কেউ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা ঠেকানোর জন্য প্রাণ দিয়েছেন, কেউ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ফাঁসির রায় ঠেকানোর জন্য নিজে গিয়ে প্রাণ দিয়েছেন। আমরা দেখাতে পারবো না, তার মানে দলের রেজিমেন্টেশনটা হারিয়ে গেছে। আর যদি কেউ বলে যে না হারায়নি, তাহলে বলতে হয় বঙ্গবন্ধু শেখ হাসিনা কন্যার মানে দণ্ডের জন্য রায় মানে জান দিয়েছেন এরকম কাউকে দেখাতে পারবে না, কিন্তু ওই দণ্ডের বিরুদ্ধে বা দণ্ড বাতিলের জন্য আইসিটির কাছে মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাছেই একটা চিঠি পাঠিয়েছে শেখ হাসিনার পক্ষ থেকে, একটা চিঠি পাঠিয়েছে। শেখ হাসিনার কাছে আরে শুনেন, এগুলো শেখ হাসিনার কাছে পয়েন্ট পাওয়ার জন্য, যদি কোনোদিন আওয়ামী লীগ ক্ষমতা আসে মন্ত্রী হওয়ার জন্য এসব কাজ করে। ও স্টুপিড জানে না যে চিঠি দিলে কিছু হবে না? ও বাংলাদেশ আইন জানে? স্টুপিড। ও স্টুপিড না, হলো টাউট। ও তো জেনে শুনে করেছে। কারণ যদি বঙ্গবন্ধু কন্যা কোনদিন প্রধানমন্ত্রী হয়, বা ধরেন সজীবাদের জয় প্রধানমন্ত্রী, বা সাইমাবাদের পুতুল যদি প্রধানমন্ত্রী হয়, বা ধরেন মাননীয় শেখ রেহানা যদি প্রধানমন্ত্রী হন, তো বলতে পারবে এই দেখেন আমি তো চিঠি পাঠাইছিলাম। বাটপার, একটা বাটপার, টাউট এগুলা। মানে কে পাঠালেন? আমরা তো দেখলাম ল ফার্মের পক্ষ থেকে চিঠিটা গেল, পাঠালেন কে পাঠালেন আপনি ভালো বের করতে পারবেন। আমি ওইসব থেকে এত শত্রু আর বানাতে চাই না, কিন্তু আপনাকে তো বলছি বাংলাদেশের আইনি সংস্থা, বাংলাদেশের আইনজীবী উকিল নোটিশ পাঠাচ্ছে না, আপনি পাঠাচ্ছেন কিভাবে? আপনি নিযুক্ত হইলেন কিভাবে? হাউ আর ইউ পার্টি টু দ্য কেস? ফাইজলামি করার জায়গা পান না।